ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ ক্লাসে যেটা করাবো সেটা হচ্ছে পি ব্লক চ্যাপ্টারের গ্রুপ 14 সেখানের অ্যালোট্রোপ অফ কার্বন পড়াবো, অর্থাৎ কার্বনের বহুরূপতা। পি ব্লকের গ্রুপ 14-এ যে এলিমেন্টসগুলো রয়েছে তার মধ্যে কার্বন, সিলিকন, জার্মানিয়াম, টিন, লেড। তো একদম ফার্স্ট যে এলিমেন্ট কার্বন, সেই এলিমেন্টটার অ্যালোট্রোপ নিয়ে আজকে আলোচনা করবো, মানে বহুরূপতা নিয়ে। তো ফার্স্ট আমরা আসছি অ্যালোট্রোপ কি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে কোনো এলিমেন্ট, কোনো কোনো মৌল, সেটা একাধিক রূপে থাকতে পারে, যে কোনো মৌল। তো এই যে একাধিক রূপে থাকতে পারে, এটা কি বলছি আমরা বহুরূপতা। আর ওই একাধিক রূপের এক একটা রূপকে বলা হয় এক একটা রূপভেদ, যেটাকে বলে অ্যালোট্রোপ। সেটা আমরা পড়াবো। তো ফার্স্ট যেটা বলা, যে তোমরা আগের ক্লাসে মোটামুটি এইগুলো নিয়ে পড়াশোনা করেছো, তো বিষয়টা খুবই ইজি, এবং যে জায়গাগুলো এখন অন্তত বলার দরকার সেইগুলো একটু ভালো করে বলছি, সেগুলো শুনে না। যেটা হচ্ছে কার্বনের প্রধান দুটো অ্যালোট্রোপ হচ্ছে একটা ক্রিস্টালাইন, একটা অ্যামারফাস। মানে মেনলি কার্বনের অ্যালোট্রোপকে প্রধান দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা ক্রিস্টালাইন বা নিয়তাকার, আর একটা হচ্ছে অ্যামারফাস মানে হচ্ছে অনিয়তাকার। মানে পার্টিকুলার একটা শেপ যদি থাকে কোনো রূপভেদে, তাকে বলবো নিয়তাকার, মানে ক্রিস্টালাইন। আর কোনো পার্টিকুলার শেপ না থাকলে তখন তাকে বলবো অ্যামারফাস, মানে অনিয়তাকার। তো নিয়তাকার অর্থাৎ ক্রিস্টালাইন যে কার্বন, অ্যাকচুয়ালি তিনটে রূপ। একটা ডায়মন্ড মানে হীরক, গ্রাফাইট, ফুলারিন, তিনটে মোট রূপ আর কি। তো প্রথম কথা হচ্ছে, এই যে তিনটে রূপ বলছে, এটা যেহেতু ক্রিস্টালাইনের মধ্যে পড়ছে, মানে এই তিনটে মানে একটা নির্দিষ্ট গঠন আকৃতি আছে। হীরকের বলো, গ্রাফাইটের বলো, ফুলারিনের বলো, একটা পার্টিকুলার শেপ, নির্দিষ্ট একটা গঠন আকৃতি রয়েছে। সেটা আমি একটু শর্টে আঁকার চেষ্টা করেছি। যেমন এইটা হচ্ছে তোমার হীরকের গঠন আকৃতি, আর এটা হচ্ছে গ্রাফাইটের গঠন আকৃতি। খেয়াল করে দেখো, এই যে হীরকের স্ট্রাকচারটা এঁকেছি, এটা একটা ছোট্ট স্ট্রাকচার এরকম নয়, এরকম আরো অনেক বড় মাইক্রোমলিকিউল হয়ে থাকে। আমি ছোট একটা ফর্মে এঁকেছি। তো এই যে পয়েন্টগুলো এক একটা কার্বন, আর এইগুলো হচ্ছে সমযোজী বন্ধন। তো একটা কার্বনের সঙ্গে আর একটা কার্বন দেখো সমযোজী বন্ধনে আবদ্ধ রয়েছে, এবং সমযোজী বন্ধনের মোটামুটি এখানে দূরত্বটা যেটা হয় 1.54 অ্যাংস্ট্রম। মানে একটা অ্যাটমের সঙ্গে আর একটা অ্যাটমের ডিস্টেন্স হয় মোটামুটি 1.54 অ্যাংস্ট্রম, মানে সমযোজী বন্ধনের যে ডিস্টেন্সটা হয়। ঠিক আছে? তো এই গঠনাকৃতি যে হয়েছে, সেখানে দেখো এক একটা কার্বন মোট 4টে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে। কার্বনের এমনি নর্মাল ইলেকট্রন বিন্যাস করলে ভূমিস্তর অবস্থায় দুটো অযুগ্ম ইলেকট্রন থাকে। এক্সাইটেড স্টেটে নিয়ে গেলে দেখো 4টে অযুগ্ম ইলেকট্রন থাকে। মানে কার্বনের 1s2, 2s2, 2p2, এটা হচ্ছে লাস্ট সেল। ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এইটা, দুটো আনপেয়ার ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন। এক্সাইটেড স্টেটে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যেতে পারে। তাহলে কটা আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি হয়ে যাবে? 4টে আনপেয়ার্ড ইলেকট্রন। তো এই 4টে আনপেয়ার ইলেকট্রন দিয়ে এই কার্বন 4টে অন্য কার্বনের সঙ্গে জুড়েছে। মানে সব কটা ইলেকট্রনই বন্ডে এনগেজ হয়ে গেছে, কোনো ফ্রি ইলেকট্রন নেই। তাই হীরক হচ্ছে তড়িতের কুপরিবাহী, কোনো ফ্রি ইলেকট্রন নেই। কিন্তু গ্রাফাইটের স্ট্রাকচারে দেখো, গ্রাফাইটের স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কি? গ্রাফাইটের স্ট্রাকচার হচ্ছে কার্বন, মানে এক একটা কার্বন অ্যাটম দেখো 3টে করে কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত, এবং একটা ষড়ভুজ আকারে অনেকগুলো ষড়ভুজ একটা তলের মধ্যে, সেম প্লেনের মধ্যে একটা স্তর গঠন করছে। এবং এই স্তর একটা হবে এরকম না, অনেকগুলো স্তর, এই একটা স্তর, এই একটা স্তর, আরো একটা স্তর, আর একটা স্তর। মানে কোনো একটা কার্বন অ্যাটম 3টে কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত হয়ে ষড়ভুজ গঠনের মাধ্যমে একটা সমতলীয় স্তর গঠন করে, এবং ওই সমতলীয় স্তরের পুনরাবৃত্তি হয়ে 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 একটা গ্রাফাইট মলিকুল গঠন করে। এটা যে দুটো স্তর দেখেছি, এরকম অনেকগুলো স্তর হতে পারে। আর হীরকের স্ট্রাকচারে কি দেখছো? কার্বন চতুস্থলকীয় ভাবে সমযোজী বন্ধনে
অন্য 4টে কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত হয়ে অনেকগুলো চতুস্থলকীয় ইউনিট বারবার জুড়ে 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 একটা বড় একটা ম্যাক্রোমলিকিউল গঠন করে। এখানটায় যেহেতু কার্বন 3টে অ্যাটমের সঙ্গে যুক্ত হয়েছে, তার মানে কার্বন 3টে আনপেয়ার্ড ইলেকট্রন অংশগ্রহণ করেছে। তার মানে কার্বনের একটা আনপেয়ার্ড ইলেকট্রন পি অরবিটালে পড়ে আছে। বোঝা গেল? এখানে যেমন 4টের সঙ্গে যুক্ত, এখানে কিন্তু কার্বন 3টের সঙ্গে যুক্ত, 3টে পরমাণুর সঙ্গে। মানে একটা অযুগ্ম ইলেকট্রন পড়ে আছে। ওই অযুগ্ম ইলেকট্রন কিন্তু গ্রাফাইটের মধ্য দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে পারে, এবং তার জন্য গ্রাফাইট হচ্ছে তড়িতের সুপরিবাহী। বোঝা গেল? এই হচ্ছে দুজনের মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি, এ কেন তড়িতের সুপরিবাহী, এ কেন তড়িতের কুপরিবাহী। আরেকটা ব্যাপার, এই হীরক মাঝখানে দেখো সেরকম কোনো গ্যাপ নেই স্ট্রাকচার। মানে আমি বড় স্ট্রাকচার আনলেও সব এমন ভাবে থাকে কার্বনগুলো মোটামুটি একটা কার্বনের সঙ্গে একটা কার্বনের ডিস্টেন্স 1.54 অ্যাংস্ট্রমের বেশি হয় না। এখানেও মোটামুটি সমযোজী বন্ধন আছে, বাট একটা স্তর আর একটা স্তরের মাঝখানে দেখো অনেকটা গ্যাপ আছে। গ্রাফাইটে অনেকগুলো ষড়ভুজাকার মানে সমতলীয় স্তরের সমবায় গঠিত, এবং একটা সমতলীয় স্তরের সঙ্গে আরেকটা সমতলীয় স্তরে মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্সে আবদ্ধ থাকে, এবং এই গ্যাপটা কিন্তু অনেকটা প্রায় 3.5 অ্যাংস্ট্রমের মতো গ্যাপ। তার মানে মাঝখানে গ্যাপটা থাকার জন্য বুঝতেই পারছো যে গ্রাফাইটের ডেনসিটি অর্থাৎ ঘনত্বটা কিন্তু হীরকের থেকে কম হবে। এটা একটা কম্পারেটিভ স্টাডি তুলনার মধ্যে আসছে, গ্রাফাইটের ডেনসিটি হীরকের থেকে কম। আর একটা এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, হীরকের মধ্যে এই যে সমযোজী বন্ধন আছে, একটা না অসংখ্য সমযোজী বন্ধন। এই অসংখ্য সমযোজী বন্ধন পরস্পরে যে সিঙ্গেল বন্ড বন্ড হয়ে আছে, কার্বন বন্ড কার্বন কার্বন বন্ড কার্বন এইভাবে যে আছে, এই বন্ডগুলোকে ভাঙতে না প্রচুর তাপশক্তি প্রয়োজন হয়। সেই জন্য হীরক হচ্ছে খুব কঠিন এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়। ঠিক আছে? আর গ্রাফাইট নরম এবং পিচ্ছিল, তারও কারণ আছে। গ্রাফাইটে এই স্তর আর এই স্তরের মাঝে যে গ্যাপটা আছে না, ভ্যান ডার ওয়ালস ফোর্সে আবদ্ধ আছে। এবারে চাপ দিলে কি হয় বলতো, একটা স্তর আরেকটা স্তরের ওপর দিয়ে পিছলে যায়, স্লিপ করে, ফলে ওটা পিচ্ছিল প্রকৃতির হয়, নরম এবং পিচ্ছিল প্রকৃতির হয়। বুঝে গেল? তো আরো একটা বিষয় বলে দিই, যেহেতু তোমরা কেমিক্যাল বন্ডিং শিখে গেছো, যে এক একটা কার্বন যেহেতু এখানে 4টে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে, তাই প্রতিটা কার্বন পরমাণু সংকরায়ন অবস্থা হবে sp3। আর এখানে এক একটা কার্বন যেহেতু 3টে কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, প্রত্যেকটা কার্বনের সংকরায়ন অবস্থা হবে sp2। ওকে, এখন কথাটা হচ্ছে যে আরেকটা যে অ্যালোট্রপ বলতে হবে, সেটা হচ্ছে ফুলারিন। ফুলারিনটা কি? ফুলারিন ফুটবল বা রাগবি বলের মতো দেখতে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ফুলারিনের যেমন C60 C70 এগুলো হচ্ছে ফর্মুলা। মানে C60 মানে বুঝতে পারছো তো, 60খানা কার্বন অ্যাটম, C70 মানে 70খানা কার্বন অ্যাটম জুড়ে আছে। তো ফুটবলের মতো হলেও এই 60টা কার্বন কিভাবে থাকে জানো? অনেকগুলো ষড়ভুজ অনেকগুলো পঞ্চভুজ জুড়ে 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 একটা রাগবি বল বা ফুটবলের আকার ধারণ করে, অনেকগুলো ষড়ভুজ বা পঞ্চভুজ জুড়ে। ঠিক আছে? আর ষড়ভুজ পঞ্চভুজ জুড়ে জুড়ে গঠন করে, মানে তার মানে এক একটা কার্বন, তার মানে এখানেও 3টে করে কার্বনের সঙ্গে যুক্ত থাকছে, মানে হাইব্রিডেশন স্টেট হবে তোমার sp2। মানে এখানেও তার মানে একটা ফ্রি ইলেকট্রন থাকছে, মানে তড়িৎ পরিবহন করতে পারবে। ফুলারিনও তার মানে তড়িৎ পরিবহন করে, শুধু তড়িৎ পরিবহন করে না, ফুলারিন হচ্ছে অতি পরিবাহী, সুপার কন্ডাক্ট্যান্স, মানে অনেক ভালো তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে? তো মোটামুটি এই কম্পারেটিভ স্টাডি ক্রিস্টালাইন অ্যালোট্রপের মধ্যে, সেখানে তোমার যদি বলে সব থেকে হার্ডেস্ট অ্যালোট্রপ কোনটা, সব থেকে কাঠিন্য বেশি, এমন অবশ্যই ডায়মন্ড। সব থেকে উজ্জ্বলময় ডায়মন্ড। তড়িতের সুপরিবাহী অ্যালোট্রপ ক্রিস্টালাইনের মধ্যে বলেছে গ্রাফাইট, তড়িতের সুপরিবাহী। বিশুদ্ধতম ডায়মন্ড, গ্রাফাইট আর ফ্লোরাইনের মধ্যে কোনটা বিশুদ্ধতম? ডায়মন্ড। ঠিক আছে? এবারে আমরা আলোচনা করবো অ্যামারফাস, মানে যার নির্দিষ্ট কোনো শেফ নেই। কি কি? চারকোল মানে অঙ্গার, ব্ল্যাক ল্যাম্প মানে ঝুল, কোক, গ্যাস কার্বন। তো এখানটার একটা জিনিস বলে রাখি, হ্যাঁ, এই অনিয়তাকারগুলোর মধ্যে আবার বিশুদ্ধতম কোনটা জানো তো? ঝুল বা ভূষাকালী, ব্ল্যাক ল্যাম্পটা হচ্ছে বিশুদ্ধতম। যেখানে এখানে বিশুদ্ধতম কোনটা ছিল? ডায়মন্ড। আচ্ছা, এখানে ক্রিস্টালাইনের মধ্যে তড়িতের সুপরিবাহী কোনটা ছিল? গ্রাফাইট। আর অ্যামারফাসের মধ্যে হচ্ছে মানে
অনিয়তাগারের মধ্যে তড়িতের সুপরিবাহী হবে হচ্ছে গ্যাস কার্বন। তো এগুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করছি। তো প্রথম চারকোল আসছে। চারকোল বোঝানোর আগে একটা জিনিস তোমাকে বোঝাতে হবে, সেটা হচ্ছে অন্তর্ধূম পাতন। দেখবে অনেক ছোটবেলায় ক্লাস 7-8 এইসব জিনিসগুলো থাকতো, পড়া থাকতো। অন্তর্ধূম পাতন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে তোমাকে যদি বলা হয় যে একটা শুকনো কাঠ তুমি একটা নর্মাল এয়ারে পোড়াও আর একটা বদ্ধ জায়গায় পোড়াও, মানে একটা এয়ারের প্রেজেন্সে একটা এয়ারের অ্যাবসেন্সে বা অল্প এয়ারে পোড়াও। যেটা এয়ারের প্রেজেন্সে পোড়াবে দেখবে সেখানটায় ছাই উৎপন্ন হবে পোড়ানোর পরে। আর যেখানে দেখবে এয়ার পাচ্ছে না বা অল্প এয়ার পাচ্ছে সেখানে ছাই তৈরি হবে না, দেখবে কালো কালারের একটা কাঠ কয়লার মতো তৈরি হচ্ছে। বোঝা গেল? তো এয়ারের অ্যাবসেন্সে পোড়ানোটাকে বলা হয় অন্তর্ধূম পাতন বা অল্প এয়ারে পোড়ানো। ক্লিয়ার? তো চারকোল তৈরি করা যায় ভেজিটেবলস মানে উদ্ভিজ্জ উপাদান থেকে তৈরি করা যায়, প্রাণীজ উপাদান থেকেও তৈরি করা যায়। উদ্ভিজ্জ উপাদান থেকে কি হয় তৈরি করবে? উড, কাঠ থেকে। মানে কোনো কাঠকে যদি তুমি অন্তর্ধূম পাতন করো, মানে বায়ুর অ্যাবসেন্স যদি পোড়াও, তাহলে তৈরি হবে কাঠ কয়লা। ওই কাঠ কয়লার মধ্যেও কিন্তু কার্বন থাকে, কার্বনের একটা অ্যালোট্রপ হচ্ছে কাঠ কয়লা, সেটা অঙ্গারের মধ্যে পড়ছে। ঠিক আছে? উদ্ভিজ্জ অঙ্গারের মধ্যে। আর সুগার, চিনি থেকেও তৈরি করতে পারো। চিনির সংকেত কি? চিনি মানে শর্করা, C12H22O11। দেখো চিনি থেকে তুমি ভাবো 11 অণু জল তুমি যদি বের করে দাও, 11H2O বের করে দাও, দিলে দেখবে শুধু পড়ে থাকছে 12 অণু কার্বন। চিনি হচ্ছে সাদা রঙের, তুমি যদি ওটাকে হিট করে জল বের করে দাও দেখবে শুধু কালো কার্বন পড়ে থাকবে। তুমি আমি কড়াইতে চিনি রেখে হিট করো অনেকক্ষণ, দেখো লাস্টে কালো কার্বন পড়ে থাকবে। বা সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করো, সালফিউরিক অ্যাসিড ওই জলটাকে টেনে নেবে, শুধু কালো কার্বন পড়ে থাকবে। এইভাবে যে কার্বন পাচ্ছ, এই যে অ্যালোট্রোপ, এটা হচ্ছে চিনি থেকে পাচ্ছ, এটাকে আমরা বলবো শর্করা অঙ্গার, এটাকে বলছি কাঠ কয়লা। এগুলো সব অঙ্গার। চারকোল অ্যানিম্যাল থেকেও পাওয়া যায়, যেমন বোন, হাড়। বিভিন্ন জীবজন্তুর হাড় নিয়ে তুমি অন্তর্ধূম পাতন করো, করলে যে কার্বন পাবে সেটা হচ্ছে তোমার অস্থি অঙ্গার। তবে এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, হাড়ের অন্তর্ধূম পাতন করলে যেটা পাচ্ছ সেটা হচ্ছে অস্থি অঙ্গার, খুব ভালো কথা। কিন্তু অস্থি অঙ্গারের মধ্যে না প্রচুর পরিমাণে মিশে থাকে ক্যালসিয়াম ফসফেট। কারণ মানুষ বলো বা অন্যান্য জীবজন্তু বলো, হাড়ের অন্যতম উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, যেটা হাড়ের সঙ্গে মিশে যায়। এবং অস্থি অঙ্গারের সঙ্গে যে ক্যালসিয়াম ফসফেট মিশে গেল, তুমি এটাকে নিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডে ঢাললে দেখবে ক্যালসিয়াম ফসফেটটা হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত হয়ে যাবে। আর অদ্রাব্য যে কার্বনটা পড়ে থাকবে সেটাকে ছেঁকে পৃথক করে নিলে সেখান থেকে যে কার্বনের উপভেদটা পাবে সেটাকে বলে আইভরি ব্ল্যাক। মানে অস্থি অঙ্গার থেকে ক্যালসিয়াম ফসফেট দূর করার পর যেটা পাচ্ছ সেটাকে বলছি আইভরি ব্ল্যাক। ওকে? রক্ত নিয়েও তুমি অন্তর্ধূম পাতন করলে যেটা হবে সেটাকে বলবো রক্ত অঙ্গার। তো এইভাবে বিভিন্ন চারকোল আছে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, যেটা না বললে নয়। দেখো এমনি তোমার এই হিরো, গ্রাফাইট, ফুলারিন এগুলোর ফিজিক্যাল প্রপার্টি আছে, বই থেকে তোমরা পড়ে নেবে, আমি দাগ দিয়ে দেবো, জিনিসটা দেখে নিতে পারবে। তো যেটা না বললেই নয়, যেমন চারকোলের একটা ইউজ, চারকোলের ইউজ মানে টোটাল চারকোল, এগুলো সবই চারকোল, এটা বলতে হবে তোমার। সেটা কি না, যে কোনো চারকোল তার অ্যাবজর্পশন পাওয়ার রয়েছে, মানে অধিশোষণ ক্ষমতা রয়েছে। সেটা আবার কি জিনিস? অধিশোষণ মানে শোষণের মতোই কতকটা, কিন্তু শোষণ নয়। শোষণ মানে বিষয়টা কি? ওরা স্পঞ্জ নিয়েছো, জল নিয়েছো, জলটা কি স্পঞ্জের পুরো ভিতরে ঢুকে যায় না? আর অধিশোষণ মানে কি জানো? শুধু পৃষ্ঠতলের গায়ে লেগে থাকবে, পুরো অভ্যন্তরে প্রবেশ করবে না। এই যে চারকোল দেখছো না, এই চারকোল না সূক্ষ্ম 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 যে কোনো চারকোলের রন্ধ্র, ছিদ্র আছে, যে ছিদ্র দিয়ে প্রবেশ করে বাট পুরো ভিতরে যায় না, পৃষ্ঠতলে আবদ্ধ হয়ে যায় কোনো গ্যাসীয় উপাদান বলো, কোনো রঙিন পদার্থ বলো, যেটাকে আমরা বলছি অধিশোষণ। এই চারকোলের একটা অধিশোষণ ক্ষমতা আছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা কেমিক্যাল ল্যাবরেটরিতে বলো বা ইন্ডাস্ট্রিতে বলো খুব ব্যবহার করা হয়। মানে কোনো গ্যাস লিক, গ্যাস দুর্ঘটনা ঘটেছে, ধরো অ্যামোনিয়া লিক করেছে, সেই অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়তে পারে, পড়ে অজ্ঞান হয়ে যেতে পারে অনেক মানুষ, আরো অনেক কিছু হতে পারে।
তো সেখানে যদি কোনো স্ক্রাবার দেওয়ালে লাগানো থাকে, যে স্ক্রাবারের মধ্যে যদি চারকোল থাকে, সেই চারকোল কি করে জানো, ওই অ্যামোনিয়া গ্যাস অণুকে অ্যাবজর্ব করে নেয়, অধিশোষণ করে নেয়, ওর পৃষ্ঠতলে আবদ্ধ হয়ে যায়। ফলে অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু বাইরের এয়ারে কিন্তু থাকছে না। বোঝা গেল? আরো অনেক কিছু ব্যাপার আছে, যে তোমার ওই আখের রস থেকে যে চিনিও হয়, আখের রসের তো একটা কালার থাকে হলুদ মতো, সেটা চিনি হলে কিন্তু সাদা হয়ে যাচ্ছে, ওই রংটাকে কে অ্যাবজর্ব করে নিচ্ছে, এই চারকোল অ্যাবজর্ব করে নেয়, করে নিয়ে চিনি তৈরি করা হচ্ছে। বোঝা গেল? প্র্যাকটিক্যালি তুমি যদি নিজে বাড়িতেও করো, দেখবে মিথিলিন ব্লু নেবে, নিয়ে একটা এমনি রঙিন ব্লু, যেটা বুঝতে পারছো তো, বাড়িতে থাকে, তো সেটা একটা জলে গুলবে, দেখবে একদম ব্লু কালারের সলিউশন, ডিপ ব্লু কালারের সলিউশন। এবার ওই ডিপ ব্লু কালারের সলিউশনের মধ্যে না কিছুটা চারকোল দিয়ে দাও, মানে কাঠকয়লা দিয়ে দাও, দিয়ে ভালো করে নাড়ো, নেড়ে ফিল্টার করো। ফিল্টার পেপারে দেখবে চারকোলটা আটকে যাবে, কাঠকয়লাটা, আর তলায় যে জলটা যাবে সেই জলটা দেখবে অতটা কালার ডিপ ব্লু আর থাকছে না, হালকা ব্লু হয়ে গেছে। তার মানে ব্লু কালারের যে রঙিন পদার্থটা কে অ্যাবজর্ব করে নিল জানো, ওই যে চারকোল মানে কাঠকয়লা কিন্তু অ্যাবজর্ব করে নিল। বোঝা গেল? এগুলো একটা প্র্যাকটিক্যাল দেখলে বোঝা যায়। তো সব থেকে ভালো অ্যাবজর্পশন প্রপার্টি রয়েছে কার জানো, অ্যাক্টিভেটেড চারকোলের, সক্রিয় অঙ্গারের। সেটা আবার কি জিনিস? সক্রিয় অঙ্গার বলতে মূলত বোঝায় যেটা নারকেলের খোল নেবে, নিয়ে অন্তর্ধূমপাতন করবে, করে তাকে 800-900 হিট করবে, 800-900 ডিগ্রি সেন্টিগ্রেডে করলে যেটা পাবে সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভেটেড চারকোল, যেটা তোমার অ্যাবজর্পশন প্রপার্টিটা অনেক বেশি হয়। ওকে। আর যে অ্যালোট্রোপ আছে তার মধ্যে হচ্ছে কোক আর গ্যাস কার্বন, সরি ব্ল্যাক ল্যাম্পও আছে, ঝুল বা ভূষাগালি যেটাকে বলা হয়, যেটা বিশুদ্ধতম রূপ। কেরোসিন, পেট্রোল, এইগুলো যে জৈব তরল আছে, এগুলো যখন দেখবে জ্বালানো হয় অল্প এয়ারে জ্বালাবে, একদম বাইরে নয়, মানে বেশি এয়ারে নয়, অল্প এয়ার আছে, অল্প বাড়িতে দেখবে যদি জ্বালাও, দেখবে কালো ধোঁয়া সহ জ্বলে। সেই কালো ধোঁয়াটা দেখবে ওপরে উঠে গিয়ে ঠান্ডা জায়গায় গিয়ে দেখবে একটু ঘনীভূত হয়ে প্রায় ঝুল তৈরি করছে। এটাও কিন্তু একটা কার্বনের অ্যালোট্রোপ। ঠিক আছে? ওটা বিশুদ্ধতম অ্যালোট্রোপ, সেটাকে ঝুল বা ভূষাকালি বলছে, ব্ল্যাক ল্যাম্প। ঠিক আছে? তবে এই প্রসঙ্গে বলি যে পেট্রোল, কেরোসিন ছাড়া তুমি যদি ওই প্রাকৃতিক গ্যাস মানে মিথেন ফিথেনকে জ্বালাও, ওই একইভাবে কালো ধোঁয়া সহ জ্বলবে, ওপরে গিয়ে ঘনীভূত হয়ে যেটা তৈরি করে সেটাকে আবার তোমার বলে হচ্ছে কার্বন ব্ল্যাক। এমনি ঝুল বা ভূষাকালি হলো, আর যদি তুমি প্রাকৃতিক গ্যাস নিয়ে করো যেটা হবে সেটা কার্বন ব্ল্যাক। আর কোক গ্যাস কার্বনটা কি? তুমি অ্যান্থ্রাসাইড কয়লা নাও, অ্যান্থ্রাসাইড কয়লা নিয়ে তুমি অন্তর্ধূমপাতন করো, অ্যান্থ্রাসাইড কয়লা নিয়ে তুমি যদি অন্তর্ধূমপাতন করো, দেখবে পাতন যন্ত্রের একদম নিচে, পাতন যন্ত্রের একদম নিচে একটা কালো অদ্রাব্য পদার্থ তৈরি হচ্ছে। ঠিক আছে? তো সেটাকে আমরা বলছি কোক। আর ওই কয়লার অন্তর্ধূমপাতন করার সময় বুঝতে পারছো তো, কয়লাকে বায়ু রেফ্রিজারেটরে পোড়াচ্ছ অনেকক্ষণ ধরে, পোড়ালে দেখবে তলায় একটা অদ্রাব্য পদার্থ তৈরি হয়, সেটা হচ্ছে কোক বলছি। আর ওইটা করার সময় দেখবে একটু ওপরে ঠান্ডা পজিশনে জায়গা, একটু শীতল ঠান্ডা অংশে, সেখানে দেখবে একটা কালো চটচটে পদার্থ তৈরি হয়। ঠিক আছে? সেটাকে আমরা বলছি গ্যাস কার্বন। ওকে। এবং এই অনিয়তা কার্যের উপভেদগুলোর মধ্যে না গ্যাস কার্বনটা হচ্ছে তোমার তড়িতের সুপরিবাহী। আর এগুলো তো বাকি বললাম সবগুলো। এই হচ্ছে অ্যালোট্রোপ অফ কার্বন, কার্বনের বহুরূপতা। ঠিক আছে? তো পি ব্লকে গ্রুপ 14 আগের ক্লাসে, যেটা আমরা ওই অক্সিডেশন স্টেট, তারপর হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিস অক্সিডেশন স্টেট নিয়ে আলোচনা করেছিলাম। তারপরের টপিকে দেখবে আমরা হাইড্রোলিসিস নিয়ে আলোচনা করলাম, ডিপাই নিয়ে কিছু। তো আজকে এই অ্যালোট্রোপ বিষয়টা পড়িয়ে দিলাম, কার্বনের অ্যালোট্রোপ। ওকে, এটা ভালো করে দেখো। নেক্সট ক্লাসে আবার নেক্সট বিষয়টা বলা হবে, যেটা সিলিকন বা সিলিকেট জাতীয় পদার্থ নিয়ে আলোচনা।